পায়েল এবং প্রিয়াঙ্কা দুই বোন ছিল। তারা তাদের মা নীলাঞ্জনা দেবী এবং বাবা মহেশ বাবুর সঙ্গে একটা ছোট্ট গ্রামে বাস করে। পায়েল এবং প্রিয়াঙ্কা তারা দুই বোন খুবই ছোট ছিল। পায়েলের বয়স ছিল মাত্র 13 বছর আর প্রিয়াঙ্কার বয়স ছিল 10 বছর। তারা দুই বোনে তাদের মায়ের হাতে হাতে অনেক কাজকর্ম করত। তাদের বাবা মহেশ বাবুর গ্রামে এক চায়ের দোকান ছিল, কিন্তু তার চায়ের দোকানে তেমন একটা বিক্রি হতো না। আর সেই সব নিয়ে টেনশন করার ফলে মহেশ বাবু এক বড় রোগের দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। আর নীলাঞ্জনা দেবী নিজের স্বামীর চিকিৎসাও করাতে পারে না। তাই কিছুদিনের মধ্যেই মহেশ বাবু মারা যায় আর পুরোপুরি সংসারের দায়িত্ব নীলাঞ্জনা দেবীর ঘাড়ে এসে পড়ে। নীলাঞ্জনা দেবী এবং তার দুই মেয়ে মহেশ বাবু চলে যাওয়ার কারণে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে, কিন্তু তাদের কিছু করার থাকে না। নীলাঞ্জনা দেবী তার স্বামী চায়ের দোকান খুলে বসে। একদিন, কিরে নীলাঞ্জনা, তুই কি আমার টাকাটা দিবি না? অনেকদিনই তো হয়ে গেল টাকাটা নিয়েছিস। আর তুই জানিস তো তোর স্বামী মহেশ আমার থেকে কত টাকা ধার নিয়েছিল? তোরা দুজন মিলে তো আমাকে পুরো বোকা বানিয়ে দিয়েছিস। কাঁদুনি গিয়ে গিয়ে আমার কাছ থেকে টাকাটা হাতিয়ে নিয়েছিস, কিন্তু এখন দেবার সময় তোদের কাছে পয়সা নেই। দেখ, আমি কিন্তু আজ আর কোনো কথা শুনবো না, আমার টাকাটা বের কর। সাহেব, আমাদের ক্ষমা করবেন, আমাদেরকে আর কিছুদিন সময় দিন। আমি আপনার সব টাকা দিয়ে দেব, একটাও টাকা আর বাকি রাখবো না। আসলে কি বলুন তো, আমি কিছুদিন আগে আপনার টাকা দিয়ে দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার শরীর অসুস্থ হয়ে পড়েছিল। সেই জন্য চিকিৎসাতে অনেক টাকা খরচ হয়ে গেছে, তাই আমি আপনার টাকাটা দিতে পারলাম না। হ্যাঁ কাকু, মা ঠিকই বলছে। আমার মায়ের শরীর খুব অসুস্থ, তাই জন্য মা দোকানও খুলতে পারেনি আর আমাদের বিক্রিও হয়নি। আমাদেরকে আর কিছুদিন সময় দিন, আমরা আপনার টাকা ঠিক দিয়ে দেব। কাকু, আমার মাকে আর কিছুদিন সময় দিন, আমার মা আপনার টাকা দিয়ে দেবে। আর তাছাড়া আপনি তো আমার মাকে খুবই ভালো করে চেনেন। আমার মা তো আর কোথাও চলে যাচ্ছে না, আমার মা তো এখানেই থাকবে, তাই আপনার টাকা আপনি ঠিক ফেরত পেয়ে যাবেন। তোর দুই মেয়ের মুখে দেখছি তো অনেক কথা হয়েছে। দেখ, আমি আর এসব কিছুই শুনতে চাই না। আমার টাকাটা যদি আমি ফেরত না পেয়েছি, তাহলে আমি খুব বড় একটা কাণ্ড ঘটিয়ে বসবো, আর তোরা তখনই বুঝতে পারবি যে এই জমিদার বাবু কি জিনিস। ঠিক আছে, আজকে আমি খালি হাতে চলে যাচ্ছি, কিন্তু আবারও আমি 3 দিন পরে আসবো, আর আমি সব টাকা পাই টু পাই হিসাব করে নিয়ে যাবো বলে দিলাম। এই বলে জমিদার বাবু সেখান থেকে চলে যায়। জমিদার বাবু সেখান থেকে চলে যাওয়ার পর তারা তিনজনে মিলে অনেক কান্নাকাটি করতে থাকে, কারণ কোনোভাবেই টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব নয়। মা, এখন কি হবে? আমাদের কাছে তো টাকা পয়সা বলতে কিছুই নেই, তুমি কোথা থেকে জমিদার বাবুর টাকা পাবে বলো তো? হ্যাঁ রে মা, আমাকে তো ওই টাকাটা জোগাড় করতেই হবে। জানি না আমি কোথা থেকে পাবো। টেনশনে টেনশনে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আমার কেমন যেন মাথাটা ঘুরছে। পায়েল, প্রিয়াঙ্কা, শোন, তোরা দুই বোনে দোকানটা বন্ধ করে দে আর বাড়ি চল। আমার আবার শরীর খারাপ লাগছে, আমাকে ধরে ধরে একটু বাড়িতে নিয়ে চল তো মা। এভাবে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে নীলাঞ্জনা দেবীও অসুস্থ হয়ে পড়ে, তাই তার দুই মেয়েকে সে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে। তারা দুই বোন ছটপট করে দোকান বন্ধ করে তাদের মাকে নিয়ে বাড়িতে ফিরে যায়। মা, তুমি শুয়ে পড়ো, আমরা দুই বোন রুটি বানিয়ে তোমাকে ডাকবো, তারপর তুমি উঠে খাবারটা খেয়ে ওষুধ খেয়ে নেবে, ঠিক আছে? কিন্তু তোরা রুটি বানাতে পারবি? দেখ, যদি তোরা রুটি করতে না পারিস তাহলে একটু চা বানিয়ে নিবি, আমি তোদেরকে চা বানানো শিখিয়ে দেব। তোরা খুব ভালো চা বানাতে পারবি, আর তাছাড়া চা বানানো খুবই সহজ, আমি তোদেরকে আরো ভালো ভালো আইটেমের চা বানানো শিখিয়ে দেব। মা, এখন তোমার শরীর অসুস্থ, তোমাকে এখন এসব নিয়ে ভাবতে হবে না। তোমার যখন শরীর ঠিক হবে তখন তুমি আমাদেরকে সবকিছু শিখিয়ে দেবে, আর তখন তোমাকে দোকানেও যেতে হবে না, তুমি বাড়িতেই থাকবে। আমরা দুই বোনে চা বিক্রি করব, আর দেখবে আমাদের চা ঠিক বিক্রি হবে, আর একদিন না একদিন আমাদের চা সবাই খাবে আর আমাদের প্রশংসাও করবে। হ্যাঁ মা, এখন তোমাকে কিছু করতে হবে না, তুমি শুয়ে পড়ো, আমি আর দিদি দুজনে মিলে রুটি বানিয়ে নিচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা এবং পায়েল দুই বোনে চা এবং রুটি বানায়। তারা তিনজনে মিলে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা পায়েল তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠে, কারণ সকালবেলা চা খাওয়ার জন্য সকলেই দোকানে ভিড় করে। তাই 2 টাকার জন্য তারা দুই বোন অনেক চেষ্টা করতে শুরু করে। পায়েল ঘুম থেকে উঠে দেখে যে তার মায়ের গায়ে এখনো অনেক জ্বর আছে, তাই সে তার মাকে না ডেকে নিজেই দোকান খুলতে চলে যায়। সেদিন সকালবেলার দিকে একটু বেশ ভালোই রোজগার হয়, আর সেই টাকা নিয়ে পায়েল বাড়িতে চলে আসে। মা, এই টাকাগুলো রোজগার হয়েছে, আমি জানতাম
সবাই সকালবেলা চা খেতে আসবে, আর সেই কারণে আমি ভোরবেলা চলে গিয়েছিলাম। এই কটা টাকাই রোজগার করতে পেরেছি মা, বেশি টাকা নয়। তোর এই মেহনত দেখে আমি অনেক খুশি। জানিস, তোর বাবাও এরকম করতো। তুই ঠিক তোর বাবার মতোই হয়েছিস। তোর বাবাও খুব সকাল সকাল উঠে দোকান খুলতে চলে যেত, আর আজকে আমি তোর বাবাকে তোর মধ্যে দেখতে পাচ্ছি। আমি বুঝতেই পারছি তুই আমার কষ্ট দেখে কষ্ট পাচ্ছিস, তাই তো? দেখবি একদিন তোরা দুই বোন অনেক বড় হবি। এভাবেই নীলাঞ্জনা দেবী তার দুই মেয়েকে আশীর্বাদ করতে থাকে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। এখন তারা দুই বোনই চায়ের দোকানে থাকে, কারণ তাদের মা বেশিরভাগ সময় অসুস্থ থাকায় নীলাঞ্জনা দেবী বাড়িতেই সময় কাটায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন জমিদার বাবু আবার তাদের দুই বোনের কাছে আসে এবং টাকা চাইতে শুরু করে। এই, তোরা দুই বোনে চা বিক্রি করছিস? তোর মা কোথায়? তোর মা আমাকে টাকাগুলো কখন দেবে? টাকা দেওয়ার কথা তোর মায়ের তো মনেই থাকে না। না না কাকু, আপনি একদম এরকম ভাববেন না। আসলে আমরাই আমাদের মাকে দোকানে আসতে দিই না। মায়ের শরীর সবসময় খারাপ থাকে। আর তাছাড়া আপনি চিন্তা করবেন না, আমরা দুই বোনে আপনার টাকা মিটিয়ে দেব। আমার টাকা তোর বাবা মেটাতে পারলো না, অকালেই চলে গেল। এখন আবার তোর মা এসেছে, তোর মাও তো টাকা মেটাতে পারছে না। তারপর এবার তোরা দুই বোন আমার টাকা মেটাতে পারবি তো? কাকু, আপনি চিন্তা করবেন না, আমরা দুই বোনে একদিন না একদিন ঠিক আপনার টাকা মিটিয়ে দেব। আজ না হয় কাল আমাদের যখন চা বিক্রি হবে তখন আমরা ঠিক পেমেন্ট করে দেব। দেখ, এবার যদি না দিতে পারিস তাহলে কিন্তু তোদের ওই রাস্তার ধারে জমিটা কিন্তু আমি ছিনিয়ে নেব। তোদের ওই রাস্তার ধারে একটুখানি জমি রয়েছে না, ওই জমিটা বিক্রি করে আমি আমার টাকা নিয়ে নেব। তখন তোরা বুঝতে পারবি কত ধানে কত চাল। না জমিদার বাবু, দয়া করে ওরকম করবেন না। আসলে ওই একটুখানি সামান্য মাত্র জমিটাই তো আমাদের সম্বল। এছাড়া তো আমাদের কাছে আর কিছুই নেই। আমরা ভাবছি এবার ওখানেই চায়ের দোকান খুলবো, আর ওখানেই চা বিক্রি করব। আর যা টাকা ইনকাম হবে আমরা আপনাকে দিয়ে দেব। এভাবেই পায়েল জমিদার বাবুকে বুঝিয়ে দেয়, আর জমিদার বাবু সেখান থেকে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন তারা দুই বোন রাস্তার ধারের পাশে জমিতে চায়ের দোকান খুলে বসে, আর সেখানে দোকান খুলতে না খুলতেই সকলেই তাদের দুই বোনের কাছে চা খেতে চলে আসে। এর ফলে তারা বেশ ভালো টাকা রোজগার করে। পায়েল, প্রিয়াঙ্কা, মা, তোমাদের যদি কোনো কষ্ট হয় বা কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাদেরকে জানিও, কেমন? আমরা তোমাদের আশেপাশেই রয়েছি। আর এই যে এটা দেখো, ওটা আমাদের দোকান। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমার দোকান থেকে নিয়ে নিও, কেমন? এভাবেই আশেপাশের দোকানদারগুলো তাদের দুই বোনকে সাহায্য করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। তারা দুই বোন বেশ ভালো টাকায় ইনকামও করে ফেলে। আর এই খবর পেতেই সেখানে জমিদার বাবু এসে হাজির হয়। কিরে, তোরা দুই বোনে বলেছিলিস না আমার টাকাটা ফেরত দিবি? কবে দিবি? তাড়াতাড়ি দে, তা নাহলে কিন্তু তোদের খবর খারাপ করে দেবো বলে দিলাম। কি হয়েছে? কে আপনি? আর তার সাথে দুজনকে এরকম করে বিরক্ত করছেন কেন? আপনি তো ভালোভাবেও কথা বলতে পারতেন, তাই না? এরকম ভাবে বলার কি দরকার? এটা এখন অনেক ছোট, আর এই ছোট বয়সে টাকা রোজগার করতে বেরিয়েছে। এদেরকে ভালোভাবে বুঝিয়ে বলুন, তাহলেই হবে। কাকু, আসলে এই জমিদার কাকুর কাছ থেকে আমার মা আর বাবা টাকা ধার নিয়েছিল। সেই টাকা আমার মা আর বাবা দিতে পারছে না, তাই জন্য আমাদের কাছে এসে টাকা চাইছে। জমিদার কাকু, এই নিন আপনার টাকা। এই নিন, আমরা আপনার টাকা জোগাড় করে ফেলেছি। এই বলে পায়েল জমিদার বাবু সমস্ত টাকা দিয়ে দেয়। জমিদার বাবু তাদেরকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই তারা জমিদার বাবুর মুখ পুরোপুরি বন্ধ করে দেয়। তারপর থেকে তারা দুই বোনে চা বিক্রি করে বেশ ভালো টাকায় উপার্জন করতে থাকে। আর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেক দূর দূর থেকে কিছু রিপোর্টার তাদের কাছে আসে এবং তাদের এই চা বিক্রির সফলতার ব্যাপারে তাদের সঙ্গে কথা বলতে চায়। আর তারা সেসব ভিডিও রেকর্ড করে ভাইরাল করার চেষ্টা করে। এভাবেই তাদের দুই বোনের চেনা পরিচয় বাড়তে থাকে। একদিন দুই ধনী ব্যক্তি তাদের দুই বোনের দোকানে চা খেতে আসে। আমি তোমাদের দুই বোনের ভিডিও ফোনেতে দেখেছি। তোমাদের দুই বোনের হাতের চা নাকি অনেক সুস্বাদু। তাও তো এক কাপ চা খেয়ে দেখি। আচ্ছা, তোমরা কি শুধু নর্মাল চা বানাও নাকি আরো নানান রকমের চা তৈরি করতে পারো? কাকু, আমরা তো সব রকমই চা বানাতে পারি। নর্মাল চা, মটকা চা, এলাচ দেওয়া চা, আদা দেওয়া চা, মশলা চা, তন্দুরি চা, আমরা সবই বানাতে পারি। আমাদের মা আমাদেরকে সবকিছু শিখিয়ে দিয়েছে। আপনি শুধু কোন চাটা খেতে চান আমাদেরকে বলুন, আমরা সেটাই বানিয়ে দেব। বাহ, তাহলে তো খুব ভালো। আচ্ছা, তাহলে আমাকে এক কাপ মাটির ভাঁড়ে চা দাও, আমি একটা মটকা চা খাবো। অখিলেশ বাবুর কথা মতো পায়েল তাকে মটকা চা বানিয়ে দেয়। সেই মটকা চা খাওয়ার পর অখিলেশ বাবু তাদের দুজনের খুবই প্রশংসা করতে থাকে। আর তাদের দুই বোনের উপর খুশি হয়ে
ধনী ব্যক্তি অখিলেশ বাবু তাদেরকে বেশ কিছু অতিরিক্ত টাকা দিয়ে যায়। ওই টাকা পেয়ে তারা দুই বোনে খুবই খুশি হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আপনার মতো যদি সবাই হতো তাহলে আজকে আমরা আরো বেশি নাম অর্জন করতে পারতাম। আমাদের কাছে আজকে অনেক টাকা থাকতো। কিন্তু কি বলুন তো, আমাদের হাতে চায়ে সকলেই প্রশংসা করে, কিন্তু কেউ আপনার মতো বড় মনের মানুষ নয়। আপনি অনেক ভালো মনের মানুষ, তাই আপনি আমাদেরকে এতগুলো টাকা দিলেন। হ্যাঁ, তোমাদের এই মেহনত দেখে আমি অনেক খুশি হয়েছি। এত ছোট বয়সে এত বড় একটা কাজ করছো, সত্যি কে বা পারে বলো তো? আর তাছাড়া বাড়িতে তোমার মা বাবা আছে তো? না, আসলে আমার বাবা তো মারা গেছে, আর আমাদের বাড়িতে শুধু মা একা থাকে। আমরা দুই বোনে মাকে দোকানে আসতে দিই না, আমরা দুজনে মিলেই দোকান চালাই। ও, তাহলে তোমরা পড়াশোনা করো না? এখন তো তোমাদের পড়াশোনা করার বয়স। না কাকু, আমরা পড়াশোনা করি না। আসলে বাবার মৃত্যুর পর পড়াশোনা করার মতো টাকা ছিল না, আর সেই সাথে মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। তাই জন্য আমরা পড়াশোনা ছেড়ে দিয়ে চায়ের দোকান চালানো শুরু করেছি। দেখো, ওরকম বললে তো হবে না, তোমাদের পড়াশোনা করতে হবে। আমি স্কুলের হেড স্যারের সঙ্গে কথা বলেছি। আসলে আমি একজন স্কুলের শিক্ষক। ওই যে বেলতলা হাই স্কুল, ওটাই আমাদের স্কুল। আর ওখানে যে হেডমাস্টারটা রয়েছে না, ওই হেডমাস্টার আমার খুব ভালো পরিচিত। তোমাদের দুই বোনকে আমি ওখানে ভর্তি করে দেবো, ঠিক আছে? কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না। কি, তাহলে আমরাও পড়াশোনা শিখবো? আমরাও স্কুলে যাব দিদি? বাহ, খুব মজা হবে। কিন্তু দিদি, আমাদের চায়ের দোকান তাহলে কি হবে? ওদিকে যদি আমরা পড়াশোনা করি তাহলে এদিকে তো চায়ের দোকান বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা টাকা পাবো কোথায়? তোমরা চিন্তা করো না, তোমাদের সংসারের দায়িত্ব আমি নিয়ে নেবো। আর তাছাড়া সকালবেলাটাই চায়ের দোকান খুলবে 9টা পর্যন্ত। চায়ের দোকান খুলে 9টা থেকে ফ্রেশ হয়ে স্কুলে চলে যাবে। আর 3টে বাজতেই তো তোমাদের দুই বোনকে স্কুল থেকে ছেড়ে দেবো। তারপর তোমরা বাড়িতে এসে চায়ের দোকান খুলতে পারো, কোনো অসুবিধা হবে না। অখিলেশ বাবুর কথা শুনে তারা দুই বোন খুবই খুশি হয়। সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে তারা দুই বোন অখিলেশ বাবুর সব কথা নিজেদের মাকে জানায়। নীলাঞ্জনা দেবীও খুবই খুশি হয়। পরের দিন থেকে অখিলেশ বাবুর কথা মতো তারা দুই বোন স্কুলে যেতে শুরু করে, আর স্কুল থেকে ফিরে এসে তারা দোকানে চা বিক্রি করতে থাকে। এভাবেই তারা দুই বোন টাকা রোজগার করার পাশাপাশি পড়াশোনাও করতে থাকে।